তুমি সামনের দিকে ঝুঁকে যাচ্ছ, কারণ তোমার গতি বেশি। ঠিক আছে, এর জন্যই আমাদের সবার উচিত সিট বেল্ট পরা। আমাদের সবার মধ্যেই একটা কথা অনেক ভালোভাবে প্রচলিত আছে, সেটা হলো কখনো যদি আমাদের কোনো কিছু খুব বেশি কঠিন লাগে তাহলে সেটাকে আমরা বলি রকেট সায়েন্স। এখন রকেট সায়েন্স ব্যাপারটা কি এবং এটাকে কি আসলে জয় করা সম্ভব কিনা সেইটা নিয়েই আজকের আমাদের আলোচনা। এখন দেখো, তুমি যদি কখনো কোনো কিছুকে কঠিন বলো তখন দেখবা তোমার অনেক ফ্রেন্ডই তোমাকে এসে বলতেছে আরে এইটা তো রকেট সায়েন্স। এখন কথা হলো ভাই, রকেট সায়েন্সটা আসলে কি? এখন আমাদের এই চ্যাপ্টারের অর্থাৎ আমাদের আজকের টার্গেট হচ্ছে আমরা যাতে এই রকেট সায়েন্সটাকেই অ্যাচিভ করতে পারি। অর্থাৎ আমাদের টার্গেট থাকবে রকেট সায়েন্সটা যাতে আমরা বুঝতে পারি, আসলে রকেট কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা পড়াশোনা করতে পারি। এবং এই রকেট কিভাবে কাজ করে সেটা জানার জন্য আমাদের যে সকল বিষয় জানার প্রয়োজন সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে বল, চাপ ও শক্তি। প্রথম অধ্যায় অনুসন্ধানী পাঠ বিজ্ঞান। আমি সাজিদ আবরার, সালামু আলাইকুম। তোমাদের সবার সাথে আছি, থাকবো এই পুরো জার্নিটা জুড়েই। তো চলো আমরা দেখি আমাদের জন্য কি কি ওয়েট করতেছে। সো প্রথমেই বল, চাপ ও শক্তি এই চ্যাপ্টারটা যখন আমরা পড়বো আমাদেরকে আসলে বল, চাপ ও শক্তি কী জিনিস সেটা চিনতে হবে। অ্যান্ড বল এই জিনিসটা কি এইটা নিয়ে আমাদের সর্বপ্রথম ধারণা দিয়েছেন নিউটন মহাশয়। এখন গত শ্রেণীতে অর্থাৎ ক্লাস 8-এ আমরা সবাই গতি এবং গতি রিলেটেড যে সকল কিছু ছিল সেগুলো কিন্তু প্রথম অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায়ে আমরা সেটা পুরাটা কভার করেছি। তোমাদের যার যার গতি বিষয়ক কোনো সমস্যা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখবা, তোমাদের ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা বলি যে আসলে বল কি, সেইটার জন্য আমাদের কি কি জানা দরকার। বল যেহেতু আমাদের নিউটন মহাশয় ধারণা দিয়েছেন বল সম্পর্কে, তাই আমাদের বল ও বিদ্যা পড়ার আগে আমাদের আসলে নিউটনের সূত্রগুলো কি এবং সেগুলো কি মেসেজ দিচ্ছে সেগুলো সম্পর্কে জানা উচিত। নিউটনের কয়টা সূত্র আছে এটা তোমরা সবাই জানো। তোমরা একটা কাজ করো, তোমরা কমেন্ট বক্স খুলে কমেন্ট বক্সে নিউটনের কয়টা সূত্র আছে সেটা সবাই আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, নিউটনের 3টা সূত্র আছে। নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র। প্রথম সূত্রে আমরা জানি নিউটন আমাদেরকে জড়তা সম্পর্কে ধারণা দিয়েছেন। দ্বিতীয় সূত্রে নিউটন আমাদেরকে বলেছেন যে বল এটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারবো। আর তৃতীয় সূত্র তো খুবই ফেমাস, আমরা সবাই ইউজ করি। একটা ফ্রেন্ড একটা থাপ্পড় দিলে আমরা আরেকটা থাপ্পড় দিয়ে বলি প্রত্যেকটা ক্রিয়ারই একটি বিপরীত এবং সমান প্রতিক্রিয়া রয়েছে। সো নিউটনের 3 নম্বর সূত্রটি আসলে আমরা না জানলেও ব্যবহার করি প্রতিদিন বাস্তব জীবনে। সো আজকে আমরা নিউটনের 3টা সূত্র এবং সেইখান থেকে কিভাবে আমরা বলের সংজ্ঞা নিজেরাই ডিফাইন করতে পারবো সেইটা শেখা হবে। আরও শেখা হবে চাপ কি, চাপ কিভাবে বলের সাথে রিলেটেড এবং কিভাবে আমি বল জানলে চাপও বুঝতে পারবো। এছাড়াও শক্তি কি, আসলে ফান্ডামেন্টালি শক্তি কতটা ইম্পর্টেন্ট অ্যান্ড শক্তি আসলে কি রকম হইতে পারে এবং শক্তির যে টোটাল যে ক্যালকুলেশন কাইনেটিক এনার্জি বা গতিশক্তি এবং পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি সেইটা কিভাবে অ্যাচিভ করা যায় বা যেটা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি সেগুলো নিয়েও আমাদের আজকের পড়াশোনা হবে। সো চলো শুরু করে ফেলি, অনেক মজার জিনিস ওয়েট করছে। আমরা যেহেতু গত শ্রেণীতে গতি শেষ করে ফেলেছি তাই গতির সেই কনসেপ্টগুলো নিয়েই আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। অ্যান্ড আমাদের এই পথে সহায়তা হবেন নিউটন মহাশয় নিজেই। ঠিক আছে, তো চলো শুরু করে ফেলি। সো আমাদের প্রথম অধ্যায় 1 বল, চাপ ও শক্তি, যেটা নিয়ে আমি বলছিলাম। এবং এই অধ্যায়ে দেখো আমরা নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, বল, 4 ধরনের বল, অর্থাৎ আমাদের 4 ধরনের মৌলিক বল রয়েছে, যেই বলগুলো আসলে খুবই ফান্ডামেন্টাল, যেগুলোকে আর আসলে অন্য কোনো বল দিয়ে প্রকাশ করা যায় না। যেমন ফ্রিকশন বল, ফ্রিকশন কিন্তু একটা ফান্ডামেন্টাল ফোর্স না। ফ্রিকশন এটাকে অনেকগুলো বলের সমষ্টি হিসাবে বলা যাইতে পারে।
কিন্তু যেই বলগুলোকে আর ফান্ডামেন্টালি অন্য কোনো বল দিয়ে প্রকাশ করা যায় না, সেই বলগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ফোর্স। অ্যান্ড মৌলিক বল আমরা জানি 4 ধরনের, যদিও এটা আসলে কাজ চলছে, বিজ্ঞানীদের কাজ হচ্ছে মৌলিক বল যাতে একটাই হয় সেটা প্রুফ করার চেষ্টা করা। সো বিজ্ঞানীরা আসলে চেষ্টা করছেন মৌলিক বলকে খুব ক্লোজডভাবে একটা বলে পরিণত করার, কিন্তু ওনারা এখনও সফল হননি। সো আমরা 4 ধরনের মৌলিক বল কী কী রয়েছে সেগুলো সম্পর্কে একটা বিশদ আইডিয়া পাবো। এছাড়াও আমরা নিউটনের তৃতীয় সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং মহাকর্ষ বল এবং নিউটনের মহাকর্ষ সূত্র, অর্থাৎ সেই বিখ্যাত আপেল পড়ার গল্প এবং কিভাবে তিনি মহাকর্ষ বল সম্পর্কে একটা আইডিয়া পাইছেন সেটা সম্পর্কে জানবো। অ্যান্ড আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা, যেটা কিনা চাপ রিলেটেড, আর শক্তি অর্থাৎ যেটা নিয়ে আমরা বললাম যে গতিশক্তি এবং বিভব শক্তি কী সেটা নিয়ে আমরা খুব ভালো করে পড়াশোনা করব। সো ইনাকে তোমরা কে কে চিনো আমাকে কমেন্ট করে জানাও। আমার মনে হয় যে ওয়ার্ল্ডের মোস্ট টপ 10 ফেমাস বা পরিচিত যদি মানুষের তালিকা করা হয় অবশ্যই ইনি থাকবেন। ইনি হচ্ছেন আমাদের সবার পরিচিত, আমরা সবাই চিনি ইনাকে, স্যার আইজ্যাক নিউটন। অ্যান্ড উনার সম্পর্কে আসলে বললে বলা শেষ হয় না। নিউটন এমন একজন ব্যক্তি যে কিনা ম্যাথ এবং ফিজিক্স দুই জায়গাতেই তার সমান সমান অবদান রাখছেন। আমার একটা ফ্রেন্ড আমাকে একদিন দুষ্টামি করে বলতেছিল, ফ্রেন্ডটার নাম স্বচ্ছ। সো সে আমাকে বলতেছিল, দোস্ত দেখ, ব্যাপারটা আসলে এইরকম যে তুই ম্যাথমেটিক্সে যদি যাস এবং কোনো একটা টপিকে হাত দেস এবং তুই চোখ বন্ধ করে যদি বলে দেস যে এই টপিকটা হয় নিউটন, নাইলে গাউস, নাইলে আরেকজন আমাদের সবার প্রিয় লিবনিস না, সরি দাঁড়াও আমি বলি, গাউস, নিউটন আর অয়লার, অবশ্যই অয়লার, এই 3 জনের যে কারো একজনের নাম বলে দিস তাহলে কিন্তু অবশ্যই মিলে যাবে। অ্যান্ড ব্যাপারটা আসলেও তাই। তুমি যত থিওরি পড়বা দেখবা যে হয় অয়লার বানাইছে, নাহলে গাউস বানাইছে, নাহলে নিউটন বানাইছে। ওনাদের ম্যাথমেটিক্সে অবদানটা এত বেশি, ওনারা আধুনিক যে ম্যাথমেটিক্স আসছে সেইটার পুরাপুরি বেস গড়ে দিয়ে গেছেন এই 3 জন। সো নিউটনের ম্যাথমেটিক্সে যেরকম অবদান রয়েছে, ফিজিক্সে কিন্তু আমরা জানি যে উনি কিন্তু প্রথম বলের ধারণা, যে ধারণাটা দিছেন সেটা কিন্তু উনারই কাজ, অর্থাৎ উনি আমাদের প্রথম বল কি জিনিস সেটা সম্পর্কে আইডিয়া দিছেন। গ্যালিলিও কিন্তু আমাদের হায়েস্ট অ্যাক্সিলারেশন পর্যন্ত আইডিয়া দিছেন, কিন্তু উনি আসলে বল কি জিনিস সেটা আমাদের বোঝাতে পারেননি। ব্যাপারটা আসলে এরকম যে আমরা যখন ফিজিক্স পড়ি তখন আমরা কিছু টার্ম শুনি, যেটার নাম হলো মেকানিক্স, ডাইনামিক্স আর কিনেমেটিক্স। মেকানিক্স যেই ব্যাপারটা আছে, এই ব্যাপারটা আসলে সব কিছু একত্র করে খুব ব্রড একটা চিন্তা। অ্যান্ড কিনেমেটিক্স আর ডাইনামিক্স এগুলো আসলে আলাদা আলাদা মিনিং বহন করে, সবগুলোর মানেই কিন্তু গতিবিদ্যা না। যেমন মেকানিক্স মানে হচ্ছে বলবিদ্যা, আর মেকানিক্সের যদি আমি ভাগ করি বা সেকশন করি তাইলে আসলে 2টা সেকশন মেকানিক্স থেকে আসা সম্ভব। একটা হচ্ছে কিনেমেটিক্স, একটা হচ্ছে ডায়নামিক্স। কিনেমেটিক্সের আবিধানিক বাংলা অর্থ হচ্ছে স্মৃতিবিদ্যা, আর ডায়নামিক্সের আবিধানিক বাংলা অর্থ বা আমরা যেটা জানি সেটা হচ্ছে গতিবিদ্যা। তো স্মৃতিবিদ্যা আর গতিবিদ্যা এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্য এই জায়গাতেই যে কিনেমেটিক্স আমাকে বলে যে একটা অবজেক্ট সে কিভাবে মুভ করবে, আর ডায়নামিক্স আমাকে বলতেছে যে কি জন্য অথবা কি রকম কারণে সে মুভ করতেছে, অর্থাৎ সে আমাকে মুভ করার কারণটা বলতেছে। অ্যান্ড কিনেমেটিক্স আমাকে বলতেছে কোন দিক দিয়ে যাবে, অর্থাৎ আমি যদি একটা বল ছুঁড়ে মারি, বলটা কি জন্য যাচ্ছে, অর্থাৎ যে ফোর্স নিয়ে যে আলোচনাটুকু সেটুকু আমরা ডায়নামিক্সে করি, আর বলটুকু কতটুকু দূরে যাবে, কিভাবে যাবে, কোন পথ দিয়ে যাবে, সেই আলোচনাটা কিন্তু কিনেমেটিক্সের। অর্থাৎ আমরা ক্লাস 8-এ যে আলোচনাটুকু করেছি পুরোটাই কিন্তু কিনেমেটিক্সের আলোচনা ছিল। আমরা এখন আস্তে আস্তে ডায়নামিক্সে যাচ্ছি, যার কারণে আমাদের মেকানিক্স সম্পর্কে আইডিয়া, একটা ধারণা আসবে, একটা প্রাইমারি আইডিয়া আসবে। সো যেহেতু তোমরা সবাই চিনো যিনি হচ্ছেন আইজ্যাক নিউটন, অ্যান্ড উনার একটা ফেমাস বই আছে, বইটা নিয়ে আমরা জানবো। তার আগে চলো আমরা
দেখিনি কি লিখেছে আমাদের বইয়ে। তোমাদের সবার উচিত হবে আমার ক্লাসটা যখন করব তখন একটা বই হাতে নিয়ে বসবো, তাতে কি হবে তোমাদের যেই সকল সমস্যা আছে সেগুলো যদি তুমি বইয়ে একটা আন্ডারলাইন করে রাখো, পরে ভিডিওটা শেষ করার পরে আবার যদি তুমি ভিডিওটা দেখো যেই টপিকটা নিয়ে তোমার ঝামেলা হয়েছে, তাহলে তুমি কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হইতে পারবা। এছাড়াও আমি যেহেতু তোমাদের কোনো টপিক এক্সপ্লেন করার পাশাপাশি তোমাদের বইটাও রিডিং পড়িয়ে ফেলি, তাইলে আমার ক্লাস করার সময় তুমি যদি বই নিয়ে বসো তাহলে কিন্তু তোমার পুরা বইটাও একবার রিডিং পড়া হয়ে যাবে। সো তোমাদের সবার উচিত হবে যাতে তোমরা বই নিয়ে বসো। বই নিয়ে বসলে আরও একটা বেনিফিট হচ্ছে তোমাদের কিন্তু কোনো টেনশন করতে হবে না যে পরীক্ষার আগে যে আমার তো বই শেষ হয়নি, কারণ তুমি বই নিয়ে বসছো মানেই তোমার পড়া হয়ে গেছে। ঠিক আছে, সো আর আলাদা কোনো প্রেশার থাকবে না। আচ্ছা, এখানে দেখো কি লিখেছে, আগের শ্রেণীতে তোমরা গতি সংক্রান্ত রাশিগুলো সম্পর্কে একটু ধারণা পেয়েছো। আমরা কি কি সম্পর্কে ধারণা পেয়েছিলাম? গত শ্রেণীতে আমরা আসলে দূরত্ব কি, স্মরণ কি এই দুইটার পার্থক্য, বেগ কি, দ্রুতি কি এই দুইটার পার্থক্য, ত্বরণ কি, ত্বরণ কীরকম হইতে পারে, বেগ কীরকম হইতে পারে, দ্রুতি কীরকম হইতে পারে, এবং এগুলো ব্যবহার করে আমরা কি কিছু বের করতে পারি কি না। অর্থাৎ আমরা মোটামুটি কিনেমেটিক্সে যেই 4টা টার্ম লাগে এস এ ভি টি, এইগুলা কিন্তু মোটামুটি আমাদের আয়ত্ত করে ফেলেছিলাম। ঠিক আছে, অ্যান্ড এই সব টার্মগুলোর কথাই এখানে মেনশন করেছে, এবং সময়ের পরিবর্তনের সাপেক্ষে এই রাশিগুলো কিভাবে পরিবর্তন হয় সেটি সহজ কিছু গাণিতিক সমীকরণ দিয়ে প্রকাশও করতে শিখেছি। অর্থাৎ তোমাদেরকে স্মরণ, বেগ, ত্বরণ এরকম রাশিমালার সংজ্ঞার কথা বলে তাদের মাঝে সম্পর্কের সমীকরণগুলো দেখানো হয়েছে, কিন্তু সেই গতিটা কোথা থেকে এসেছে তার পেছনের বিজ্ঞানটুকুর একটুখানি আভাস দেওয়া হলেও সেটি ব্যাখ্যা করা হয়নি। অর্থাৎ আমাদেরকে আসলে কিনেমেটিক্স পড়ানো হয়েছে এবং আমাদেরকে একটা ডাইনামিক্সের হিন্ট দেওয়া হয়েছে। আভাস বলতে এখানে হিন্টের কথাই বোঝানো হয়েছে, ডাইনামিক্সের। এবং অর্থাৎ আমরা আসলে এই শ্রেণীতে এসে আমরা ডাইনামিক্স বা বল যে ব্যাপারটা, অর্থাৎ গতির যে সৃষ্টির কারণ সেটা সম্পর্কে পড়াশোনা করব। এই অধ্যায়ে প্রথমবারের মতো তোমাদেরকে সেই গতি কোথা থেকে আসে এবং বলের সঙ্গে তার সম্পর্ক কি সেটি বলা হবে। তো তোমরা দেখবে নিউটনের 3টি যুগান্তকারী সূত্র দিয়ে কিভাবে গ্রহ উপগ্রহ থেকে শুরু করে রকেট কিংবা গাড়ি এমনকি ক্রিকেট বল পর্যন্ত সব কিছুর গতি বিশ্লেষণ করা যায়। অর্থাৎ আমি যদি ডাইনামিক্স আর কিনেমেটিক্স শিখে যাই ভাই, তাইলে আমি নিউটনিয়ান মেকানিক্সে আমি যত কিছু রকম গতি আছে সেগুলো কিন্তু একটা ব্যাখ্যা দিতে পারবো। ঠিক আছে, এখন দেখো এই যে বইটা, এই বইটা তোমরা চিনো নাকি? এই বইটা এই বইটাও ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বইগুলোর মধ্যে একটা। আসলে তখন তো এরকম জার্নাল পেপার ছিল না বা থিসিস পেপার ছিল না, তখন মানুষ আসলে কোনো রিসার্চ করলে সেটা বই দিয়ে লিখে ফেলতো। সো এই বইটার নাম হচ্ছে ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, অ্যান্ড এই বইটা স্যার আইজ্যাক নিউটন নিজেই লিখছেন। অ্যান্ড এই বইটা আসলে ল্যাটিন ভাষায় লেখা, তখন কোনো বৈজ্ঞানিক বিষয়ে কোনো রিসার্চ করলে সেগুলো সব কিছু ল্যাটিন ভাষায় লেখা হতো। এই জন্যই তোমরা খেয়াল করবে বায়োলজি বইতে যেই বৈজ্ঞানিক নামগুলো আছে ওগুলো কিন্তু সবগুলোই ল্যাটিন ভাষায়, কারণ তখন সব অ্যাচিভমেন্টগুলো ল্যাটিন ভাষায় লেখা হইতো বৈজ্ঞানিক। ঠিক আছে, সো তখন বলা যায় এরকম যে আন্তর্জাতিক ভাষার মতোই ছিল ল্যাটিন ভাষাটা। ঠিক আছে, সো আইজ্যাক নিউটন উনি ইংলিশ হওয়া সত্ত্বেও উনি কিন্তু ল্যাটিন ভাষায় বইটা লিখছেন। ঠিক আছে, অ্যান্ড এই বইটার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিউটনের যত বড় বড় অ্যাচিভমেন্ট আছে, অর্থাৎ উনি যে প্লেগ চলার সময় যে অ্যাচিভমেন্টগুলো লিখেছিলেন বা অ্যাচিভমেন্টগুলো অ্যাচিভ করেছিলেন সেইগুলো সম্পর্কে কিন্তু এই বইটাতে লেখা আছে। ঠিক আছে, এখন দেখো এই বইটা সম্পর্কে একটা ডেসক্রিপশন দিয়েছে, ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। আইজ্যাক নিউটন ছিলেন ব্রিটিশ একজন পদার্থবিজ্ঞানী। প্রায় 300 বছর আগে তিনি গতি, মহাকর্ষ এবং আলো ইত্যাদি বিষয়ে বিশাল বিশাল অবদান রেখেছেন। নিউটন গণিতেও অত্যন্ত পারদর্শী ছিলেন, এটা আমরা সবাই জানি। ব্যাপারটা হলো এইরকম যে নিউটন যখন আসেন তার আগে পায়ের মান আসলে একটা নির্দিষ্ট ডিজিটের পর বের করতে গেলে আসলে অনেক এফোর্ট দিতে হতো। সো নিউটন ওনার
মানে এতটা ট্যালেন্টেড ছিলেন, উনি জাস্ট একটা সিরিজ বের করছেন অ্যান্ড ওই সিরিজে জাস্ট মান বসাই দিয়েছেন। ওইটা একটা ইনফিনিট সিরিজ বাই দ্য ওয়ে। সো ওই সিরিজে মান বসানোর কারণে যত বেশি মান নেওয়া হয় পায়ের মান তত অ্যাকুরেট আসে। মানে উনি প্রায় উনার আগে পুরা মানব জন্মের ইতিহাসে যত কাজ ছিল উনি জাস্ট 30 মিনিটের একটা চিন্তা ভাবনার কারণে ওই পুরা কাজটাকে পুরা ধূলিসাৎ করে দিয়েছে। এতটা ট্যালেন্টেড ছিলেন নিউটন। সো ওনার গণিতের ট্যালেন্ট সম্পর্কে বললে আসলে শেষ হবে না। নিউটন একই সঙ্গে জার্মান গণিতবিদ লিবনিজ এবং নিউটনকে ক্যালকুলাসের আবিষ্কারক হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ আমরা ইন্টারমিডিয়েটে যেই ক্যালকুলাসের নাম শুনি, যেটা শুনলে আমাদের মনে হয় অনেক ভয়, অর্থাৎ ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশনের কথা বলছি। সো এই ব্যাপারটাও আসলে নিউটন এবং লিবনিজ দুজন একসাথেই যে বের করছেন এটা নিয়ে একটা ডিবেট আছে, কিন্তু এটা দুজনেই স্বীকার করা হয় যে দুজনেই আসলে বের করছেন। ব্যাপারটা আসলে এইরকম যে তখন যেই অবস্থা ছিল তখন লিবনিজ ওনার যে প্রমাণগুলো পাওয়া গেছিল সেগুলো ক্যালকুলাস সম্পর্কে ওইগুলো কিন্তু আগের ছিল। অর্থাৎ দেখা যাচ্ছিল যে লিবনিজ আগে এটা বের করছেন বা এরকম প্রমাণ রয়েছিল, ঠিক আছে। অ্যান্ড নিউটনও বের করছিলেন, কিন্তু উনি একটু পরে বের করছিলেন। ওনার প্রমাণ যেগুলো আছে সেগুলো একটু পরের সময়ে। সো এটা নিয়ে একটা তদন্ত কমিটি করা হয়েছিল অ্যান্ড তদন্ত কমিটির যে জাজ ছিলেন সেটা নিউটন নিজেই ছিলেন। অ্যান্ড উনি এসে বলতেছিলেন যে আমি সব কিছু পর্যবেক্ষণ করে দেখলাম যে নিউটন মানে নিজের নাম নিজেই ক্যালকুলাস আবিষ্কার করছেন। কত একটা ফানি ব্যাপার। যাই হোক, তো নিউটন একই সঙ্গে তাত্ত্বিক এবং ব্যবহারিক পরীক্ষণে দক্ষ বিজ্ঞানী ছিলেন। গতি এবং মহাকর্ষ নিয়ে তার ভাবনা ছিল পুরোপুরি তাত্ত্বিক। আবার আলো সংক্রান্ত অনেক ব্যাপারে তিনি সরাসরি পরীক্ষণের মাধ্যমে অনেক কিছু প্রমাণ করেছেন। যেটা এটা দিয়ে বোঝানো হয়েছে সেটা হচ্ছে নিউটন আসলে একই সাথে এক্সপেরিমেন্টাল অ্যান্ড থট প্রসেসের মাধ্যমে আগানো দুই দিক দিয়ে উনি পছন্দ করতেন। অর্থাৎ উনি যে মহাকর্ষ বিষয়ে যে সকল চিন্তা করছেন এগুলো কিন্তু সে পুরা থট প্রসেসের মাধ্যমে চিন্তা করছে ভাই। এইখানে কিন্তু তার কোনো আলাদাভাবে পরীক্ষা করার সুযোগ ছিল না, ঠিক আছে। আর যে আলোক বিষয় যে প্রিজম নিয়ে তার যে অ্যাচিভমেন্ট, অর্থাৎ তিনি যে বের করছেন যে আলো যে আসলে অনেকগুলা, আমরা যে সাদা রঙের আলোটা দেখি এটা যে আসলে অনেকগুলা রঙের সমষ্টি, এইটা কিন্তু উনি ভাই প্রিজম বানায় করছেন, অর্থাৎ এক্সপেরিমেন্টালি করছেন, ঠিক আছে। সো উনি তাত্ত্বিক এবং সরাসরি পরীক্ষা দুইভাবেই অনেক কিছু প্রমাণ করেছেন। এখন যেমন বৈজ্ঞানিক জার্নালের মাধ্যমে বিজ্ঞানীদের কাজগুলো প্রকাশিত হয় 3 শতাব্দীর আগে, 3 শতাব্দী আগে অবস্থাটি ঠিক এমন ছিল না। অর্থাৎ আজ থেকে 300 বছর আগে এখনের মতো জার্নাল পাবলিশ হইতো না। তখন কেউ কেউ বই লিখে নিজের কাজ প্রকাশ করতেন। নিউটন লিখেছিলেন ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা নামের একটি বই। ল্যাটিন ভাষায় লেখা এই যুগান্তকারী বইটি ম্যাথমেটিকা নামে পরিচিত। অর্থাৎ এই বইটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, কারণ এই বইটা দিয়ে আসলে আমরা এই বইটাকে একটা বেস ধরে আমরা আসলে আলটিমেটলি আগায় গেছি। পরে অনেক কিছু আসছে, বাট এই বইটা না থাকলে আসলে আমরা অনেক কিছুই জানতে পারতাম না। সো আমাদের প্রাথমিক আলোচনা হয়ে গেল। আমরা এখন আমাদের প্রথম যেই চ্যাপ্টারটা, সেটার যে প্রথম সেকশনটা আছে, অর্থাৎ নিউটনের প্রথম সূত্র নিয়ে যেই আলোচনাগুলো আছে সেগুলো সম্পর্কে জানব। অর্থাৎ নিউটনের প্রথম সূত্র কি, নিউটন মহাশয় আমাদের বল বুঝাতে গিয়ে প্রথমে কোন সূত্রটা বুঝাইতে চাইছে সেটা নিয়ে আলোচনা। আমরা সবাই জানি যে নিউটনের প্রথম সূত্রটা আসলে জড়তা রিলেটেড, অর্থাৎ নিউটন আমাদেরকে আসলে জড়তার একটা কনসেপ্ট দিতে চাইছেন। এখন জড়তা আসলে কি ভাই? জড়তা যদি খুব ভালো করে বুঝতে চাই তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যদি তাকাই তাহলেই বুঝতে পারবো। নিউটনিয়ান মেকানিক্সের সবচেয়ে বড় ব্যাপার যে অ্যাচিভমেন্ট, সেটা হলো নিউটনিয়ান মেকানিক্স দিয়ে আসলে ভাই পুরা দৈনন্দিন লাইফের মোটামুটি সব কিছুই খুব সহজে বর্ণনা করা যায়। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যেই কাজগুলো হয় এগুলো কিন্তু আমরা খুব সহজেই নিউটনিয়ান মেকানিক্স দিয়ে বর্ণনা করতে পারি।
ব্যাপারটা আমি যদি জড়তার ব্যাপারটা তোমাদের সবাইকে ভালো করে বোঝাতে চাই, তাহলে আসলে জড়তা নিউটনের ভাষ্য মতে দুই রকম হতে পারে। একটা হলো স্থিতি জড়তা আর একটা হলো গতি জড়তা। আগে আমি জড়তা কী জিনিস সেটা আগে বলে নিই। জড়তা হচ্ছে কোনো বস্তু সে যদি যেই অবস্থায় আছে সেই অবস্থায় যে থাকতে যাওয়ার যে একটা টেন্ডেন্সি বা প্রবণতা, সেটাই হচ্ছে জড়তা। এখন স্থির বস্তু কি থাকতে চাবে ভাই? স্থির বস্তু সবসময় থাকতে চাবে সে যাতে স্থির থাকে। এবং গতিশীল বস্তু কি চাবে? গতিশীল বস্তু চাবে যাতে তার গতির পরিবর্তন না হয়। অর্থাৎ গতিশীল বস্তু সে যেই গতিতে রয়েছে সেই গতিতেই থাকতে চাবে, সে চাবে যাতে তার গতির পরিবর্তন না হয়। এখন এই বিষয়টাকেই দুইটা জড়তার মাধ্যমে বলা হয়েছে, একটা হলো স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। স্থিতিশীল বস্তুর স্থিতিতে থাকার প্রবণতা সেটা হলো স্থিতি জড়তা। গতিশীল বস্তুর ক্ষেত্রে গতিতে থাকার যেই প্রবণতাটা রয়েছে সেইটা হচ্ছে গতি জড়তা। ঠিক আছে, তো চলো আমরা দেখি কি লিখেছে নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্রটিকে অনেক সময় জড়তার সূত্রও বলা হয়। বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা না হলে বস্তুটির গতি কেমন হয়, এই সূত্রটি সেই বিষয়ে ব্যাখ্যা করে। সূত্রটি জানার আগে আমাদের স্থিতি জড়তা এবং গতি জড়তা বলতে কি বোঝায় সেটি জানা উচিত। তাহলে আমি কি লিখেছিলাম ভাই? আমি লিখেছিলাম স্থিতিশীল যেই সকল বস্তু আছে, স্থিতিশীল বস্তুর ক্ষেত্রে স্থিতিশীল বস্তুর স্থিতিতে থাকার প্রবণতা, স্থিতিতে থাকার প্রবণতা, এইটা হলো স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু যে গতিতে আছে, গতিশীল বস্তুর গতি পরিবর্তন, গতি পরিবর্তন না করার প্রবণতা। তাহলে স্থিতিশীল বস্তুর স্থিতিতে থাকার প্রবণতা এবং গতিশীল বস্তুর গতি পরিবর্তন না করার যে প্রবণতাটা আছে সেটাকেই আমরা বলছি জড়তা। ঠিক আছে, তাহলে জড়তা মোটামুটি দুই রকম, এটা সম্পর্কে আমরা জানছি। এই জায়গায় দেখো লিখে দিয়েছে স্থিতি জড়তা এবং গতি জড়তা। এই ব্যাপারটা ইম্পর্টেন্ট ভাই। আমরা কি করব, আমাদের বই যেটুকু আছে আমরা স্থিতি জড়তা এবং গতি জড়তা এই দুইটা ইম্পর্টেন্ট জায়গাতে হাইলাইট করে ফেলবো। ঠিক আছে, এখন দেখো লিখেছে জড়তার কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ জড়তা কোথায় কোথায় আমরা দেখতে পাই সেই ব্যাপারগুলো লিখেছে। এখন দেখো লিখেছে তোমরা যদি বাসে কিংবা ট্রেনে দাঁড়িয়ে থাকো এবং হঠাৎ বাস কিংবা ট্রেন চলতে শুরু করে, তখন তোমরা লক্ষ্য করে থাকবে যে তোমরা পিছন দিকে পড়ে যেতে চাও। বাস কিংবা ট্রেনের মেঝেতে স্পর্শ করে থাকা তোমার শরীরের নিচের অংশ সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলেও শরীরের উপরের দিকের অংশ তার আগের অবস্থানে স্থির থাকতে চায়। সেজন্য তোমার শরীরের উপরের অংশ পেছন দিকে হেলে পড়ে, তুমি পড়ে যেতে উদ্যত হও। ব্যাপারটা আসলে এরকমও। আমি যদি খুব ভালো করে দেখাই, যদি ধরো এইটা একটা বাসের সিট হয় অ্যান্ড ধরো তুমি এখানে বসে আছো, ঠিক আছে, এটা তোমার উপরের পার্ট আর এইটুকু তোমার নিচের পার্ট। সো তুমি বাসের তোমার কন্ট্যাক্ট পয়েন্ট কিন্তু এই জায়গাটুকুর মধ্যে, হ্যাঁ, উপরের পার্টটুকু কিন্তু তোমার বাসের সাথে বেশি কন্ট্যাক্ট থাকে না। এখন ব্যাপারটা আসলে এইরকম, যখন বাসটা আসলে চলতে শুরু করে, ধরলাম সে এইদিকে যাচ্ছে বাসটা, তখন কিন্তু কন্ট্যাক্ট পয়েন্টগুলো অর্থাৎ বাসের সাথে যে সকল পয়েন্টগুলো লেগে আছে সেগুলো কিন্তু এদিকে যেতে চায়। তখন কি হয়, তখন তোমার এই পয়েন্টগুলো আগে মুভমেন্ট যদি শুরু করে, ও কিন্তু স্থির থাকতে যাবে, ও কিন্তু এর জন্য পেছনের দিকে হেলে যায়, অর্থাৎ সিটের সাথে লেগে যায়। এই জন্যই এই গতি জড়তাটা যদি আমাদের কোনোভাবে বা স্থিতি জড়তাটা আমাদের যাতে খারাপভাবে এফেক্ট না ফেলে, এই জন্যই কিন্তু বাসে আসলে বা গাড়িতে আসলে সিট বেল্ট থাকে। ঠিক আছে, এখন দেখো
আমাদেরকে এটা যদি বোঝানো হয়, এখন দেখো এই যে ব্যাপারটা দেখো, এই ম্যাজিক ট্রিকটা আমরা অনেক সময় করেছি ছোটোবেলায়, যে একটা গ্লাস নিয়েছি, গ্লাসের উপরে একটা কার্ডবোর্ড রেখে এর উপরে যদি একটা পয়সা রাখি, এরপরে কার্ডবোর্ডটা যদি খুব দ্রুত টান দিয়ে দেই, তাহলে দেখা যায় যে কার্ডবোর্ডটা উপরে যেই পয়সাটা ছিল সেটা কিন্তু গ্লাসে পড়ে যায়, তখন কিন্তু আর কার্ডবোর্ডের সাথে বাইরে আসে না। আবার যদি একই কাজটা আমরা খুব আস্তে আস্তে করি, তাহলে কিন্তু পয়সাটা কার্ডবোর্ডের সাথেই বাইরে চলে আসবে, তখন আর নিচে পড়বে না। আসলে এখানে কি হচ্ছে, এইখানে পয়সাটা যখন এখানে আসে সে কিন্তু স্থির, সে চাবে স্থির থাকতে, এবং পয়সাটা যখন স্থির অবস্থায় থাকতে চাবে, তখন যদি আমি কার্ডবোর্ডটাকে গতিশীল করি, সে কিন্তু জড়তার কারণে স্থির থাকতে যাবে। এই জন্য খুব দ্রুত গতিশীল করলে, অর্থাৎ তাকে এনাফ সময় না দিলে, সে কিন্তু এই স্থির অবস্থাতেই এখানে নিচে পড়ে যাবে। ঠিক আছে, এইখানেই হয়েছে ব্যাপারটা। আর যদি আমি খুব আস্তে আস্তে টান দেই, তখন কিন্তু সে যেহেতু এনাফ টাইম পাচ্ছে গতিশীল হওয়ার, তখন সে কার্ডবোর্ডটার উপরেই থাকবে। সো এই ব্যাপারটা, স্থিতি জড়তা আর গতি জড়তার ব্যাপারটা তোমরা সকলেই বুঝেছো কি না সেটা আমাকে কমেন্ট করে জানাও। ওকে, সো এখন দেখো কি এখানে কি লিখেছে, এই উদাহরণটা কিভাবে বুঝিয়েছে। কার্ডবোর্ডের উপর একটি মুদ্রা রেখে তুমি যদি টান দিয়ে কাগজটি সরিয়ে নাও, দেখবে মুদ্রাটি কাগজের সঙ্গে চলে না এসে গ্লাসের ভেতরেই পড়েছে। অর্থাৎ কাগজটি সরে গেলেও মুদ্রাটি তার আগের অবস্থানেই থাকার চেষ্টা করেছে। এই যে স্থির থাকা একটি বস্তু স্থির হয়েই থাকতে চায়, এই ঘটনাটিকে স্থিতি জড়তা বা স্ট্যাটিক ইনার্শিয়া বলে। তাহলে জড়তার ইংরেজি ভাই আমরা এখান থেকে শিখে নিলাম, জড়তার ইংরেজি হচ্ছে ইনার্শিয়া। এবং যেহেতু এটা স্থিতি জড়তা, স্থিতির ইংরেজি আমরা জানি স্ট্যাটিক, তাই এই ক্ষেত্রে এই জড়তাটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ইনার্শিয়া বা স্থিতি জড়তা। আচ্ছা, বাসে যেই ব্যাপারটা আমরা দেখেছি, অর্থাৎ বাস শুরু হওয়ার সময় যে ব্যাপারটা হয়, সেটাও কিন্তু স্থিতি জড়তার উদাহরণ। আবার বাস যখন হঠাৎ করে ব্রেক করা হয়, তখন কিন্তু আমরা গতিশীল অবস্থায় থাকি। তখন কিন্তু কি হয়, তখন বাস থেমে যেতে চায়, কিন্তু আমাদের শরীর সে বলে না আমি গতিতেই থাকবো, এর জন্য বাস এখানে থেমে যায়, আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। অর্থাৎ ব্যাপারটা তখন হয় এরকম, বাসের বলটা আসলে এইদিকে কাজ করে এবং আমাদের সামনের দিকে যাওয়ার যে প্রবণতার কারণে আমরা সামনের দিকে হেলে পড়ি। ঠিক আছে, এটা আমরা দেখব। এই যে দেখো, এইখানে দেখো তুমি এখানে গতিশীল রয়েছো, অর্থাৎ তোমার গতি কিন্তু এইদিকে, বাসের গতিও এদিকে। হঠাৎ করে যখন তুমি ব্রেক করবা, তখন কিন্তু তোমার গতি কমে যাবে। এখন দেখো গতি যেহেতু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তোমার গতি এখন বেশি, বাসের গতি এখন কম। যখনই এরকম একটা গতির পার্থক্য হয়ে গেল, তখনই কিন্তু তুমি কি হচ্ছ, তুমি সামনের দিকে ঝুঁকে যাচ্ছ, কারণ তোমার গতি বেশি। ঠিক আছে, এর জন্যই আমাদের সবার উচিত সিট বেল্ট পরা। সিট বেল্ট পরলে কি হবে, আমার আর এই ঝামেলাটা রাইজ হবে না। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে চলন্ত গাড়ি হঠাৎ করে ব্রেক করে থামিয়ে দেওয়া হলে আমাদের শরীর ঝটকা দিয়ে সামনের দিকে হেলে পড়তে চায়। ব্রেক করার কারণে শরীরের নিচের অংশ গাড়ির সঙ্গে থেমে গেছে, কিন্তু আমাদের শরীরের উপরের অংশ তখনও গতিশীল রয়ে গেছে, এজন্য সেটি সামনে হেলে পড়ে। তোমরা কি কখনো কাউকে চলন্ত বাস বা ট্রেন থেকে নামতে দেখেছো? যারা এ ব্যাপারে দক্ষ অর্থাৎ অভিজ্ঞ, আমরা খেয়াল করব বাস থেকে নামার সময় আমাদেরকে সবাই বলে, বা কন্ডাক্টর যারা থাকেন, ওনারা আমাদের বলেন যে ভাই বাম পা দিয়ে নামেন। এখন এই ব্যাপারটা যেটা আছে, এইটার সাথে আমি যদি আরেকটা জিনিস খেয়াল করি, ওনারা কিন্তু আমাদেরকে লাফ দিতে বলেন না, বলে যে আস্তে আস্তে নামেন। এই ব্যাপারটা বুঝাইতে ওনারা আসলে বুঝান যে আপনি নামার পরেও একটু হাঁটতে থাকেন, আস্তে আস্তে হাঁটতে থাকবেন। কেন? কারণ আপনি যেহেতু গতিতে ছিলেন, আপনি যদি হঠাৎ করে থেমে যান, তাহলে কিন্তু মুখ থুবড়ে সামনে পড়ে যাবেন। এইটাই হলো মূল কাহিনী। সো আমরা যেহেতু গতিতে থাকি, এর জন্য আমরা বাম পা দিয়ে নেমে আস্তে আস্তে একটু হাঁটি, হেঁটে সামনের দিকে গিয়ে পরে আমাদের পিছন দিকে যাওয়া লাগলে যাই, না হলে তো আমরা সামনের দিকেই চলে যাই।
সো এইখানে আমাদের কাজটা হলো আমরা যাতে জড়তাটা স্থিতি জড়তাটা সেটা হঠাৎ করে থামিয়ে না দিয়ে সেটাকে আস্তে আস্তে থামাই। অর্থাৎ জড়তাটাকে তো আসলে থামানো যায় না, যে বলটা কাজ করছে সেই বলটার বিপরীতে খুব বেশি বল না দেই, ঠিক আছে। সো এইখানে এই ব্যাপারটা এইটাই হয়েছে। দেখো, অভিজ্ঞ তারা মাটিতে পা দিয়ে কিন্তু থেমে যায় না, খানিকটা দূরত্বে দৌড়ে যায়। তারা জানে মাটিতে নেমে গেলে তাদের পা থেমে যাবে, কিন্তু শরীরের বাকি অংশ তখনও গতিশীল রয়ে যাবে। তাই শরীরের নিচের অংশ সমান বেগে ছুটিয়ে না নিলে সে হুমড়ি খেয়ে পড়ে যাবে। এই যে গতিশীল একটি বস্তু আগের মতো গতি বজায় রাখতে চায়, এই ঘটনাটাকেই বলা হইতেছে গতি জড়তা বা ডাইনামিক ইনার্শিয়া। তাহলে ইনার্শিয়া ভাই দুই রকম, আমরা কি পড়লাম? ইনার্শিয়া আমি লিখে ফেলি। ইনার্শিয়া হলো দুই রকম বা জড়তা হলো দুই রকম, একটা হলো ডাইনামিক বা গতি জড়তা ডাইনামিক, আর একটা হলো স্ট্যাটিক বা স্থিতি জড়তা। ঠিক আছে, এটা খুবই সহজ, আমরা এটা খুব ভালো করে পড়ে ফেলব। এখন দেখো, ভাবনার খোরাক দিয়েছে, অর্থাৎ কি আমাকে আসলে চিন্তা করলে আমার লাভ আছে, এইসব টপিক নিয়ে আমি ডিপ চিন্তা করলে আমি নিচে থেকে রিয়েলাইজেশন করতে পারবো এবং আমি কিভাবে এখান থেকে বেনিফিটেড হব। দেখো, কাঁথা বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে ধুলা বের করা যায় কেন? আচ্ছা, আরেকটা বলেছে স্পিন বলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন, কিন্তু পেস বলাররা দূর থেকে ছুটে এসে বল করেন কেন? আচ্ছা, দুইটা ব্যাপার যদি আমি খেয়াল করি তাহলে দেখব, যদি কাঁথার ব্যাপারটা আমি চিন্তা করি, আমি এটা খুব সহজ করে দেখানোর চেষ্টা করব যে এইটা যদি একটা কাঁথা হয়, ধরলাম এটা একটা কাঁথা এবং এইটার উপরে ধরলাম অনেকগুলা ধুলুকণা এরকম বসে আছে, ঠিক আছে। কাঁথার উপরে এরকম অনেক ধুলিকণা থাকে ভাই, তো এরা কি করতেছে, এরা কাঁথার উপর র্যান্ডমলি ছড়ায় আছে। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি যদি হঠাৎ কোনো একটা লাঠি দিয়ে এই কাঁথাটাকে আঘাত করো, তখন তুমি আসলে কাকে আঘাত করতেছো? তুমি কিন্তু আঘাত করতেছো কাঁথাটাকে। এখন কাঁথাটাকে যে মোমেন্টে তুমি আঘাত করলা, ঠিক তখন কাঁথাটা হঠাৎ করে গতিশীল হয়ে গেল, কিন্তু কাঁথার উপরে যে ধূলিকণাগুলো রয়ে গেছে তারা কিন্তু আর গতিশীল হতে চায় না। তারা চাচ্ছে যে না, আমি যেহেতু স্থিতিতে ছিলাম তাই আমি স্থিতিতে অর্থাৎ স্থিতিশীল অবস্থায় থাকতে চাই। সো কি হচ্ছে, কাঁথা সামনের দিকে চলে যাচ্ছে, ধুলা এখানে রয়ে যাচ্ছে। তখন আসলে খুব স্লো মোশন দিয়ে দেখলে ভাই, তোমরা যদি স্লোমো গাইজের ভিডিও দেখো তাহলে অবশ্যই এরকম কোনো ভিডিও পেয়ে যাওয়া, তোমরা দেখবা ভাই যে ধুলাটা এইখানেই থেকে যাচ্ছে, কিন্তু কাঁথাটা এইখানে এরকম করে মুচড়ায় চলে যাচ্ছে। সো ধুলাটা এখানে থেকে পরে এই যে বাতাসের বেগের কারণে, টার্বুলেন্সের কারণে এই ধুলাগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়া যায়, কিন্তু খুবই স্প্লিট সেকেন্ডে যদি দেখো তাহলে কিন্তু এরকম একটা ঘটনা দেখতে পারবো। আচ্ছা, এইবার আসি পেস বলারের ক্ষেত্রে। পেস বলারের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, স্পিন বলার যেহেতু স্পিন বল করেন, অর্থাৎ তার বলের আসলে মেইন অস্ত্র হচ্ছে তার স্পিনিং। সে কতটুকু বলকে কন্ট্রোল করতে পারতেছে, তার বলের টার্নটা সে কতটুকু কন্ট্রোল করতে পারতেছে, তার বেশি গতির প্রয়োজন হয় না। এর জন্য তিনি জায়গায় দাঁড়িয়ে বল করেন এবং গতি যত কম হবে তিনি টার্নিং তত বেশি ভালোভাবে কন্ট্রোল করতে পারতেছেন। তার জন্য তিনি স্পিন বলটা প্রায় কাছাকাছি জায়গা থেকে দাঁড়ায় করেন। কিন্তু যখন পেস বোলাররা বল করেন তখন তার আসলে মূল অস্ত্র হচ্ছে গতি। তিনি যত গতি প্রোভাইড করতে পারবেন ব্যাটসম্যানের জন্য তত সমস্যা। এর জন্য তিনি কী করেন, মোস্ট গতি অর্থাৎ সর্বোচ্চ গতি অ্যাচিভ করার জন্য উনি যদি হাত দিয়ে ঢিল মারেন তাহলে কিন্তু ওনার সর্বোচ্চ গতি অ্যাচিভ হচ্ছে না। ওনার যদি হাতেরই আগের থেকে একটা গতি থাকে তাহলে তখন সেই অবস্থায় যদি উনি এটাকে ঢিল মারেন বা ছুঁড়ে মারেন তখন কিন্তু তার ম্যাক্সিমাম যেই স্পিড সেটা তিনি অ্যাচিভ করতে পারবেন। এর জন্যই আসলে স্পিন বলাররা জায়গার দাঁড়ায় থেকে বল করেন এবং পেসাররা আসলে এত দূরের থেকে দৌড়ায় এসে তারপরে বলটা যখন ছোড়েন তখন কিন্তু এটার বেশি দ্রুতি বা বেগ হচ্ছে। ঠিক আছে, সো আমরা জড়তা কি এই সম্পর্কে মোটামুটি সকল কনসেপ্ট ক্লিয়ার করে ফেলছি। এখন আমরা দেখব আসলে নিউটন কিভাবে জড়তাটার ব্যাখ্যা দিয়েছেন তার প্রথম সূত্রের মাধ্যমে। সো নিউটনের প্রথম সূত্রটা কি? নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে মহাবিশ্বের সকল কিছুই যেগুলো আছে সেগুলো বস্তু, তারা যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে তারা গতিশীল অবস্থায় থাকবে, আর
জড় বা স্থিতি অবস্থায় থাকলে তারা স্থিতি অবস্থায় থাকতে চায়। অর্থাৎ আমি যদি আরও সুন্দর করে বলি তাহলে মহাবিশ্বের সকল জড়বস্তু স্থিতিশীল অবস্থায় থাকলে সে স্থিতিশীল অবস্থায় থাকবে এবং গতিশীল অবস্থায় থাকলে সে সুষম দ্রুতিতে সরল রেখায় সামনের দিকে চলতে থাকবে। অর্থাৎ এটাই লিখেছে, দেখো, স্থিতি জড়তা এবং গতি জড়তাকে একত্রে বলা হয় জড়তা। কিন্তু অর্থাৎ স্থির অবস্থার বস্তুর স্থির থাকার এবং গতিশীল অবস্থার বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা সেটি হচ্ছে জড়তা। নিউটন তার প্রথম সূত্রে এই জড়তার বিষয়টি বলেছেন। নিউটনের প্রথম সূত্রটি হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে। আচ্ছা, এই ব্যাপারটা এরকম, তার মানে আমার আসলে জড়তার ব্যাপারটা আমি তখনই ফিল করতে পারতেছি যখন আমি আসলে বল প্রয়োগ করতেছি। কারণ বল যখন আমি প্রয়োগ করতেছি তখনই আমি আসলে এই যেই জড়তার যেই টেন্ডেন্সিটা বা স্থির বস্তুর যে স্থির থাকার যে প্রবণতাটা এটা আমরা ফিল করতেছি। কারণ যখন আমি বল প্রয়োগ করতেছি না তখন তো সে আসলে ওইভাবেই থাকতেছে, ঠিক আছে। যখনই আমি বল প্রয়োগ করতেছি তখন আমি দেখতেছি না বল প্রয়োগ করার পরেও সে আসলে আগের যে অবস্থাটা সেটায় থাকার একটা টেন্ডেন্সি ছিল তার। হ্যাঁ, অ্যান্ড এই যে নিউটনের যে প্রথম সূত্রটা আছে এইখানে একটা বিষয় লিখেছে, সরল রেখায় সমবেগে চলমান। সরল রেখায় আসলে সমবেগে হবে। আমরা যদি সরল রেখায় সমদ্রুতিতে লিখতাম তাহলে কিন্তু ভুল হইতো না, তখন আমরা আসলে সরল রেখায় সমদ্রুতি বললে সেটা সমবেগ হয়ে যায়। সো আমরা এই সূত্রটাকে একটু ভালো করে এক্সপ্লেন করি। তার মানে এইখানে আমি আসলে বল কি জিনিস সেইটা একটা সম্পর্কে আইডিয়া করতে পারতেছি। ব্যাপারটা হলো বলের একটা বৈশিষ্ট্য আমি লিখতে পারি, তাইলে বল কি করবে, বল স্থির বস্তুর স্থিতির পরিবর্তন করার চেষ্টা করবে, স্থিতির পরিবর্তনের চেষ্টা করবে, পরিবর্তনের চেষ্টা করবে আর বল আরেকটা কাজও করবে, সে গতিশীল বস্তুর গতিরও পরিবর্তনের চেষ্টা করবে, গতির পরিবর্তনের চেষ্টা করবে। ঠিক আছে, তাইলে বলের দুইটা বৈশিষ্ট্য কিন্তু আমি প্রথম সূত্র থেকে পাইছি। কারণ প্রথম সূত্রতেই আমাকে বলে দিছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু চিরকাল গতিতে থাকবে। হ্যাঁ, মানে আমি খুব সহজে বললাম। তার মানে যদি ভাই আমি বল প্রয়োগ করি তাইলে আসলে স্থির বস্তু স্থির থাকবে না, গতিশীল বস্তু তার গতির পরিবর্তন করবে। তার মানে বলের দুইটা বৈশিষ্ট্য হচ্ছে, এক নম্বরটা সে স্থির বস্তুকে স্থির থাকতে দিবে না বা না রাখার চেষ্টা করবে, আর গতিশীল বস্তু যে আছে তার গতির পরিবর্তন করার চেষ্টা করবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হইলে চলেন ভাই আমরা সামনে এগিয়ে যাই। এই সূত্রটি প্রথম অংশটুকু নিয়ে আমাদের সমস্যা নেই। দৈনন্দিন জীবনে এটি আমরা সবসময় দেখে থাকি যে স্থির একটি বস্তু ধাক্কা না দিলে সেটি স্থির থাকে এবং নিচ থেকে নাড়াচাড়া করে না, যেটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, তবে দৈনন্দিন অভিজ্ঞতা থেকে পরের অংশটুকু বুঝতে আমাদের একটু সমস্যা হতে পারে, কারণ গতিশীল বস্তুকে কোনো অবস্থায় আমরা অনন্তকাল চলতে দেখি না। এখন এই ব্যাপারটা আসলে কি ভাই, সেটা নিউটনের সূত্র দিয়েই আসলে ব্যাখ্যা করা যায়। এখন দেখেন, যদি আমি একটা গতিশীল বস্তু নেই, ধরলাম যে একটা বল, সেটাকে আমি মাটিতে এরকম গড়ায় দিয়েছি। এখন নিউটন বলেছেন যে বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু চিরকাল গতিতে থাকবে। সো এই বলটাকে যখন আমি একবার বল প্রয়োগ করার মাধ্যমে ছেড়ে দিছি তখন কিন্তু আর বল প্রয়োগ হইতেছে না। সো এইটার তো আসলে সারা জীবনই এই দিকে চলতে থাকার কথা সরল পথে, কিন্তু চলছে তো না। এখানে আসলে অনেকগুলা বল কাজ করতেছে এই বলটার উপরে বা এই জিনিসটার উপরে, এই বস্তুটার উপরে, যেটা আমরা আসলে কখনো খেয়াল করিনি। প্রথমটা হলো যে এইটার গতির বিপরীতে একটা ফ্রিকশনাল ফোর্স সবসময় কাজ করবে। অর্থাৎ দুইটা সারফেসে যখন অ্যালাইনমেন্ট হয় বা টাচ হয় তখন কিন্তু একটা স্পর্শ বল, যেটা হলো ঘর্ষণ, এই ঘর্ষণ বলটা সবসময় কাজ করে। এই গেল প্রথম। দ্বিতীয়ত হলো এইটার জন্য গ্র্যাভিটি কাজ করতেছে, অর্থাৎ মহাকর্ষ বল। সো এটা নিচের দিকেও টানতেছে। এর জন্য আসলে এতগুলা বল। এরপরে এয়ারও আছে, অর্থাৎ বাতাসও এটার বিরুদ্ধে একটা ফ্রিকশনাল ফোর্স দেয়, যেটাকে এয়ার ফ্রিকশন বলে। সো
3 রকমের বলের কথা আমিই বললাম, এছাড়া আরও অনেক রকম থাকতে পারে। সো এতগুলো আসলে বল কাজ করার কারণে বস্তুটা আসলে সবসময় থেমে যায়। অ্যান্ড এই বলগুলো আসলে সবসময় কাজ করে। দেখে মনে হচ্ছে যে ঘর্ষণ বল না থাকলে অনেক ভালো হইতো, আসলে ব্যাপারটা না। ঘর্ষণ না থাকলে আমরা আসলে হাঁটতেই পারতাম না, ঠিক আছে? ঘর্ষণের জরুরত আছে বা প্রয়োজন আছে। সো আমরা দেখি কী লেখছে বইয়ের ব্যাপারে। কোনো বস্তুকে আমরা অনন্তকাল চলতে দেখি না। এই সমস্যাটার উত্তর কিন্তু নিউটনের প্রথম সূত্রের শুরুতেই দেওয়া আছে। এখানে বাইরে থেকে বল প্রয়োগ করার কথা বলা হয়েছে। তুমি যখনই কোনো একটা বস্তুকে গতিশীল করবে তখন ঘর্ষণ কিংবা বাতাসের বাধা ইত্যাদি বল গতির উল্টো দিকে কাজ করে গতিটিকে কমিয়ে দেবে। মহাশূন্যে বাতাস নেই বলে বাতাসের ঘর্ষণ নেই, তাই সেখানে যদি কোনো বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে যাওয়া যেত তাহলে সেটি অনন্তকালে একই বেগে চলতে থাকতো। অর্থাৎ এমন একটা জায়গা যদি আমি পাই যেখানে কোনো ফ্রিকশনাল ফোর্স কাজ করবে না, অর্থাৎ গতির বিরুদ্ধে কোনো কিছু কাজ করবে না, তখন আমি যেটা করতে পারবো, তখন যদি আমি কোনো বস্তুকে একটা দিকে এরকম ছেড়ে দেই তাহলে কিন্তু সেটা অনন্তকাল সমবেগে ওই দিকে যেতে থাকবে, ঠিক আছে? এখন দেখো এই যেই উদাহরণটার কথা বলা হয়েছে ভাই, এখানে একটা সিলিং বা যে কোনো একটা কিছু হবে, সেটার সাথে একটা ব্লক ঝুলায় রাখা আছে 2টা সুতার মাধ্যমে। প্রথম সুতাটা ব্লকটার ওজনটাকে সাপোর্ট দিচ্ছে, আর দ্বিতীয় সুতাটা এমনিই রয়েছে। তো আমি কি করলাম, আমি দ্বিতীয় সুতাটা ধরে এখানে টান দিলাম। এখন বলো তো ভাই, দ্বিতীয় সুতাটা যদি আমি টান দিই তাহলে এইখানে কোন সুতাটা ছিঁড়বে? অ্যাকচুয়ালি এই পরীক্ষাটা স্যার ওয়াল্টার লোইন খুব সুন্দর করে দেখাইছিলেন তার ক্লাসে। সো এই পরীক্ষাটার অ্যান্সার খুবই মজার। তোমরা যদি আমাকে বলো যে উপরেরটা ছিঁড়বে, আমি তোমাদের নিচেরটা ছিঁড়ে দেখাইতে পারবো। আর যদি বলো যে নিচেরটা ছিঁড়বে, তাহলে আমি তোমাদের উপরেরটা ছিঁড়ে দেখাইতে পারবো। এটা আসলে পুরাটাই আসলে জড়তার খেল। তুমি যদি খুব জোরে টান দাও, অর্থাৎ হ্যাচকা টান দাও, তাহলে কিন্তু এই সুতাটাই ছিঁড়বে। আর যদি তুমি আস্তে আস্তে টান দাও তাহলে কিন্তু উপরেরটাই ছিঁড়বে। সেটাই লিখেছে দেখো, হ্যাচকা টান দিলে এ বিন্দুতে, কিন্তু ধীরে ধীরে টানলে সুতাটি বি বিন্দুতে ছিঁড়ে যাবে, ঠিক আছে? এখন দেখো একটা ভাবনার খোরাক দিয়েছে। পাশের ছবিতে দেখানো হয়েছে একটা ভারী বস্তু একটি সুতা দিয়ে ঝুলেছে, অর্থাৎ আমরা যেটা পড়ছি। তো বস্তুটি নিচে বাঁধা আরেকটি সুতা ঝুলছে। নিচের সুতা দিয়ে হ্যাচকা টান দিলে এ অংশের এবং ধীরে ধীরে টান দিলে বি অংশের সুতা ছিঁড়ে যাবে কেন? এখন এইখানে যে ব্যাপারটা হয়েছে ভাই, এইখানে আমরা যদি খেয়াল করি, এখানে যখন আমি হ্যাচকা টান দিচ্ছি তখন কিন্তু এ স্থির অবস্থায় আসবে। তো এই যেহেতু স্থির অবস্থায় আছে, এ কী করবে ভাই, এই স্থির অবস্থায় থাকতে চাবে। এবং হ্যাচকা টান দেওয়া মানে আমি বল প্রয়োগ করতেছি, অ্যান্ড বল প্রয়োগ করে এটার গতি পরিবর্তন করার চেষ্টা করতেছি। তখন কি হচ্ছে ভাই, এইটা যে গতি পরিবর্তন, এটা যেহেতু স্থির থাকতে যাচ্ছে, সো এইখানে একটা ম্যাসিভ টেনশন ফোর্স কাজ করতেছে। এর জন্য কি হচ্ছে, এটা ছিঁড়ে যাচ্ছে, ঠিক আছে? ঠিক সেম কাজটা যখন আমি আস্তে আস্তে করব, তখন কিন্তু আস্তে আস্তে গতির পরিবর্তন হওয়ার চেষ্টা করতেছে, অর্থাৎ জড়তাটা আস্তে আস্তে কাজ করতেছে। তখন কিন্তু কি হচ্ছে, বলটা এই পর্যন্ত রিচ করে এইখানে একটা ফোর্স, টেনশন ফোর্স কাজ করতেছে, তখন ওইখানে থেকে ছিঁড়ে যাচ্ছে, ঠিক আছে? সো এটা খুবই সহজ। সো আজকের এই চ্যাপ্টারের প্রথম পার্টে বা প্রথম সেশনে বলতে পারো, আমরা আসলে নিউটনের প্রথম সূত্র জড়তা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এবং তোমাদের সবার কীরকম লাগছে ক্লাসটা, সেটা নিয়ে আমাকে ফিডব্যাক দিবা, কমেন্টে জানাবা। আর এরকম সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ক্লাস, অর্থাৎ তোমার যদি এখানে কোনো ল্যাকিংস থাকে, তাহলে ক্লাস 8-এর প্রথম যে চ্যাপ্টারটা আছে গতির কথা, সেই ক্লাসটিও কিন্তু তোমাদের সাথে আমি সংযুক্ত ছিলাম বা আছি, সেটা কিন্তু তোমরা চাইলেই দেখতে পারো। এই সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। সো তোমাদেরকে নেক্সট যে বিষয়টা, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এই সেশনে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।